প্রিয় দর্শক, আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের ব্যাংক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার এই অনুষ্ঠানে। আমাদের আজকের পর্বে এই আড্ডা দিতে এসেছেন আমাদের সঙ্গে স্নিগ্ধা রেজওয়ানা। তিনি পেশায় একজন লেখক এবং শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপা কেমন আছেন? অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? ডেফিনেটলি। আই ডোন্ট অ্যাফোর্ড টু বি মানে খারাপ থাকা, এটা আমি মজা করে বলি। আপনিও, আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি বইয়ের মানুষ। তারা সাধারণত ভালোই থাকে, হাস্যোজ্জ্বল থাকে। আচ্ছা, আপনার বই নিয়ে কথা শুনতে চাই। কবে বই বেরিয়েছে, কি নিয়ে বেরিয়েছিল? আচ্ছা, না দেখুন, আমার কাছে আমার বই বের হয়েছে হচ্ছে 2022-23 সালে। ওকে। আর আমার বইয়ের নাম ছিল নারী সত্তার অন্বেষণে, ঐতিহ্য থেকে বেরিয়েছিল। আর এর প্রকাশক ছিল ধ্রুবয়েশ, মানে প্রচ্ছদ করেছিলেন, প্রচ্ছদ শিল্পী ছিলেন ধ্রুবয়েশ। তো বইয়ের ব্যাপারটা কিন্তু খুব ভিন্ন, তার থেকে ইন্টারেস্টিং আমি আজকে জীবনে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা বইয়ের কারণে। আপাতত বসে আছেন? হ্যাঁ, আপাতত বসে আছি, কিন্তু এটা একটা বইয়ের কারণে। এই পুরো গল্পটাই বই থেকে শুনতে চাই। আচ্ছা, আসলে যেটা হয় যে আমি আমার কিশোর জীবনটা কিন্তু ভীষণ রকমের মানে ওই কোড অ্যান্ড কোড খুব ভালো মেয়ের মতো না, মানে আমার না টমবয় না, আমার প্রিয় খেলা ছিল হচ্ছে চিলেকোঠা থেকে দোতলা থেকে লাফ দেওয়া। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবং লাফ দিয়ে কত দূর যাওয়া যায়। তো ওই অর্থে আমি, এবং ট্রেডিশনাল, আজকে আমি একজন শিক্ষক বটে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ট্রেডিশনাল যে আমাদের মুখস্থ পড়াশোনা, এটা আমার কখনো ভালো লাগতো না। তো আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন সমরেশ মজুমদারের সাতকাহন কোনো একভাবে আমার হাতে এসে পড়ে, এবং ওই সাতকাহনের যে দীপাবলি, সেও সাথে নেই পড়তো আর কি, সপ্তম শ্রেণীতেই পড়তো। তো ওই যে দীপাবলি যখন আমি পড়ছি, শিলিগুড়ি যখন পড়ছি, তখন আমি জীবনে প্রথম আবিষ্কার করলাম যে ওই ওই চরিত্রটা কোনো না কোনোভাবে আমার চরিত্র। ডুয়ার্সের চা বাগান, শরীদ শেখর। হ্যাঁ, এবং সেই যে আমার মনে আছে সামহাও আমাদের সময় কিন্তু, আমি জানি না এখনের গল্পটা, আমাদের সময় কিন্তু বই পড়াটা এক ধরনের মানে হবি হতে হবে। আবার মধ্যবিত্তের বাবা মার একটা থাকে না যে সারাক্ষণ গল্পের বই না, পড়ার বই পড়তে হবে, এরকম একটা চর্চাও থাকে। তো আমি বই পড়তাম হচ্ছে লুকিয়ে লুকিয়ে। আমি এমন একটি রেস্ট্রিক্টেড ফ্যামিলিতে ছিলাম যেখানে হচ্ছে যে পড়তে হবে, পড়ার বই। কিন্তু আমার মনে হয় যে আমি এত বেশি অন্য বই পড়েছি যেটা বলার বাইরে। এমন না যে সাতকাহন আমি প্রথম পড়েছি, অর্থাৎ আমার বই পড়ার অভ্যাসটা হচ্ছে একেবারে ছোটবেলা থেকে। আমার মনে হয় যে আপনার নিশ্চয়ই মনে আছে, ক্লাস 2-3-তে যখন আমরা পড়ি তখন বের হতো উম্মাদ, একটা পত্রিকা বের হতো, উম্মাদ, আমাদের আহসান হাবিব, হ্যাঁ উম্মাদ, তারপরে চাচা চৌধুরী আর সাবু, এই ধরনের কিছু কমিক বই ছিল, হ্যাঁ সেখান থেকে। এমনকি পত্রিকাতেও কিন্তু নিয়মিত কিছু কিছু আসতো, সেখান থেকে প্রথম। তারপরে আমি যেমন মনে করেন একটা সময় আমার মনে আছে, আমার ক্লাস 3 থেকে 5-6 পর্যন্ত রকিব হাসানের 3 গোয়েন্দা। ওকে, আমরা ডিটেকটিভ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, একটু আগে অফ দ্য স্ক্রিনে বলেছি। তো আপনার নিশ্চয়ই ডিটেকটিভ গল্প এটা পড়তেও তো অনেক মানে ভালো লাগতো, তাই না? না, মানে ডিটেকটিভ বইয়ের ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে ওই যে আমার কাছে কেন জানি না একটা বয়স এবং এই যে থ্রিলার, হ্যাঁ যত না ডিটেকটিভ বই, যে আপনার একটা অ্যাডভেঞ্চারের মধ্যে জানা এবং কোনো কিছু জানতে চাওয়া। এবং আমার কাছে এটাও মনে হয় যে ডিটেকটিভ বইয়ের একটা ভালো দিক কি, এটি আপনাকে এক ধরনের রেশনাল বিং করবে, বিকজ আপনি যে লজিক্যাল সিস্টেমটা, আপনি যদি দুটোকে 2-2 4 না মিলাতে পারেন, আপনি এটাই করবেন। এবং আমার মনে আছে আমরা ফেলুদা পড়েছি একটা সময় সত্যজিৎ রায়ের, এবং এটা তো মনে হয় ছবিও বেরিয়েছে, মানে সেটাও দেখা হয়েছে বেশ কিছু। হ্যাঁ হ্যাঁ, তো এইটা একটা ফেজ গেছে আমাদের সময়। এবং আমার মনে আছে যে 21-এর যে বইমেলার একটা প্রধানতম আকর্ষণ ছিল এই জন্য বই কেনা, যে সেখানে বই ডিসকাউন্টে পাওয়া যায়। ওকে, 25%। এবং আপনি কি একটু বলে রাখি, আপনি কি জানেন যে আপনার সামনে একজন জলজান্ত গোয়েন্দা লেখক বসে আছে? আমার ক্যারেক্টারের নাম অলোকেশ রয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার চরিত্রের নাম ওই অলোকেশ কি আপনি নিজেই? হ্যাঁ, অনেকে তো তাই বলে, সমার্থক মনে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
তারপরে মেলার কথা বলছিলেন, বইমেলার কথা বলছিলেন। না, বইমেলাটাতে যাওয়া হতো অনেক বেশি, এবং ওইটা একটা টাইম ছিল। আমার কাছে মনে হয় আমাদের স্কুলেও মনে হয় বই পড়ার একটা প্রতিযোগিতা হতো। র‍্যাপিড রিডার ছিল, র‍্যাপিড রিডার ইংলিশে ছিল। আবু সাইদ, প্রফেসর আবু সাইদ তখন ওই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো বিভিন্ন জায়গায় যেত, এবং ওখানের মেম্বার হতে পারাটাও একটা বিশেষ যোগ্যতা। হ্যাঁ হ্যাঁ, মানে আমার মনে আছে যে স্কুলে আমি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মেম্বার, এটা আমাকে একটা এম্পাওয়ারমেন্ট, এটা বলতে ফলো করে বলতে ভালো লাগতো। এক্স্যাক্টলি। এবং আমার মনে আছে যে কিছু কিছু বই আমাদের কিন্তু বই পড়ার প্রতিযোগিতাও হতো, এবং আমাদের যখন ইভেন পাঠ্য বইও যখন আমরা নতুন পেতাম, আমাদের মধ্যে একটা প্রবণতা ছিল যে ওটা পড়ে ফেলবো। এর একটা কারণ হতে পারে যে আমাদের সময়ে কিন্তু ওই অর্থে এন্টারটেইনমেন্টটা অনেকটা সীমায়িত ছিল, কারণ আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন, এটা আর কতক্ষণ আমরা, এবং শুধু সেটাও না, যে একটি বাংলা সিনেমা চলচ্চিত্রের জন্য ঘন্টা ধরে বসে থাকা, 3 মাসে একটি বাংলা সিনেমা, শুক্রবারের ইত্যাদি, সপ্তাহে একদিন একটা ছোট্ট নাটক, হ্যাঁ ছোট্ট নাটক, আজ রবিবার অথবা বহুব্রীহি, এরকম কিছু নাটক, যেটা এর বাইরে। এবং আপনার মনে আছে আমরা ওই সময় কিন্তু শুধু পড়া না, পত্রমিতালি ছিল, চিঠিতে বন্ধুত্ব, এবং ডাক বাক্সে চিঠিতে বন্ধুত্ব। তো এই যে এটা একটা জগৎ ছিল। সমকালীন বাংলা সাহিত্য, এপার বাংলার কথাই যদি বলি, একটু যদি আলোকপাত করতেন যে কি রকম সাহিত্য হচ্ছে, ধারাটা কেমন? আচ্ছা, না, সাহিত্যের ধারা কিন্তু ঢংটা কিন্তু ভিন্ন মাত্রায় বিভিন্ন সময় এসছে। যেমন আমি আপনাকে যখন বলছি, যেমন আমাদের একটা, এবং আমার কাছে মনে হয় সাহিত্যের সাথে প্রজন্মের একটা যোগাযোগ আছে। ডেফিনেটলি। যেমন আমরা যেমন আমি আপনাকে বললাম যে সুনীল ও সমরেশের কথাটা একটু শেষ করে নিই, ওটাতে আবার যেতে যাচ্ছি এই জন্য যে আমি যখন প্রথম কলকাতা যাই, মানে ইন্ডিয়াতে আমি কলকাতা যাই, আমার একটা মিশনে ছিল তার সঙ্গে দেখা করা, এবং আমি দেখা করেছি। উনি যখন বেঁচে ছিলেন ওনার সাথে আমার দেখাও হয়। তো এই যে যেমন মনে করেন সুনীলের কথা, যেমন মনে করেন সুনীলের সেই সময় এটা একটা হিস্টোরিক্যাল বুক, তাই না? আপনাকে বা পূর্ব পশ্চিম, প্রথম আলো, কিন্তু সেই সময় যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনি অনেক হিস্ট্রি জানতে পারছেন। হ্যাঁ, এইটা আমার মনে হয় সামহাউ এখন সাহিত্যে কিছুটা দেখতে পাচ্ছেন, মিসিং। এখন তারা খুবই বর্তমান নিয়েই আছে, খুবই ভীষণ রকমের এখনের যে সাহিত্য, এই সাহিত্যের যেমন মনে করেন বেশ কিছু জহিরুল ইসলাম, এরকম বেশ কিছু জন আছে তাদের, বা সাদাত হোসেন লেখেন, উনি মানে সে আমার ব্যাচমেটও, আমরা একই সাথে পড়েছি বিজ্ঞান বিভাগে। তো এই যে এখনকার যে লেখকের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে ফিকশনাল চরিত্র অথবা খুব ছোট্ট একটা ঘটনা অনেক গুরুত্বপূর্ণ রাদার দেন দ্য ইভেন্টস, এবং এতে যেটা হয় ডিপ থিংকিং ব্যাপারটা কিন্তু সেখানে থাকে না। ক্রিটিক্যাল থিংকিং মানে যেখান থেকে আমরা যে জিনিসটা পড়ছি তার পেছন ব্যাকড্রপ এবং সামনে ফোরড্রপ, ওই দিকে কিন্তু আর আসা যাওয়া হচ্ছে না, আমরা শুধু একটা গল্পে আটকে থাকছি, এরকম ব্যাপারটা কি? হ্যাঁ, গল্পে আটকে থাকা শুধু না, আমার যেটা মনে হচ্ছে যে আপনার যে একটা গল্পের মধ্যে দুটো জিনিস থাকা উচিত। একটা হচ্ছে সৃজনশীলতা, আরেকটা হচ্ছে আপনার ইমাজিনেশন, কল্পনা। হ্যাঁ, যদি আপনি গল্প আকারে হতে চায়। তো এখন যেটা হয়েছে যে আমরা এখনকার যে সাহিত্যগুলো আমি যখন পড়ি, এমনকি যেমন মনে করেন শুধু ইভেন কবিতার কথাও যদি আপনাকে বলি, গতকালকে যখন আমি আমার নিজের বাচ্চাকে কুলি মজুরের কবিতাটা পড়াচ্ছিলাম, গাহি সাম্যের গান, তো ওই যে কবিতাটা ক্লাসিক বলে বলছি না, ইভেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেন যে কবিতা অনেক কথা বলে, কবিতা কিন্তু প্রতিবাদের ভাষা, কবিতা কি ঘটনার ভাষা। এই জায়গাটা থেকে কেন জানি ছন্দ মিলে কবিতা বলছি, এটা আসলে আমি নিজেও বুঝতে পারছি না। আপনি দেখেন মোজাফফর হোসেনের যেই অনেক ভালো লেখেন, এখন বাংলা একাডেমিতে উনি জব করেন, উনি খুব ভালো লেখেন। বা আমরা একটা সময় রম্য রচনা পড়েছি সৈয়দ মুস্তাফা আলীর, হ্যাঁ, যে অসাধারণ রম্য রচনা। কিন্তু আমাদের সন্দীপ চৌধুরী বলেছেন যে এখন আর কি রম্য লিখবো, জীবনে তো আনন্দ নাই, সেই হাসিটাই হারিয়ে গেছে আমাদের সাহিত্যে। বা আমাদের যে সাহিত্য আমরা পড়েছি সেখানে সফলতা ছিল হচ্ছে দায়িত্ব। আপনার লেখার মধ্যে নিশ্চয়ই এই বিষয়গুলো রয়েছে, যেহেতু আপনি একেবারে মানে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়ছেন এবং লিখছেন, তো নিশ্চয়ই সেখানে জীবনের গভীরতর মানে আমরা খুঁজে পাই ভীষণ রকমের। আমার যেই গবেষণা গ্রন্থটি বের হয়েছিল সেটি নারী সত্তার অন্বেষণে, নামেই বোঝা যায় সত্তাকে খুঁজে বের করা, এবং সেটির মধ্যে সার্চিং ফর দ্য সেলফ, এবং সেখান থেকে রেনি ডেকার্তে I exist therefore I am, আমি আছি
এই অস্তিত্ব আপনি কখন বোঝেন? Right. একজন মানুষ কখন আসলে বুঝতে পারে, আপনি কখন বুঝতে পেরেছিলেন যে আপনি আছেন? যেদিন আপনি প্রথম আয়নায় আপনার প্রতিচ্ছবি দেখেছিলেন। True. আপনি ক্লিনিক্যালি ডেড হয়ে যায়। আমরা কিন্তু আমাদের অস্তিত্ব জানান দিতে পারি আমাদের নিজের অস্তিত্বের মধ্য দিয়ে। এই সেলফটা আসলে মেয়েদের ডেভেলপ করে কিনা। আচ্ছা, আমরা একটা অন্য প্রশ্ন করি, চা না কফি? আপনি যখন তেষ্টা বোধ করেন, চায়ের প্রতি পক্ষপাত নাকি কফি? কফি। গুড, থ্যাংক ইউ। ভীষণভাবে সেম হিয়ার, coffee। সেম হিয়ার। এবং আমার অলোকেশ রয় ডিটেকটিভ, তিনি বলেন যে আমি তো কফি কোহলিক। আচ্ছা আচ্ছা। মানে এটার একটা ব্যাপার কিন্তু রয়েছে, একটা চনমনে একটা ব্যাপার। না না, ডেফিনেটলি। কারণ আমি তো বলি, আপনি যেরকম বললেন সুন্দর করে, সুন্দর ভাষায় কফি কোহলিক, আমি একটু। তবে একটা কিন্তু ঠিক যে সন্ধ্যার পরে কফি খেলে অনেক সময় ঘুমের সমস্যা হতে পারে। বইমেলা নিয়ে একটু কিছু বলুন, আমরা একেবারে শোয়ের শেষ দিকে চলে এসেছি। 2 লাইনের মধ্যে কিছু বলুন, পাঠক এবং বইমেলা। গবেষণা করতে হবে না, অ্যাজ ইউ আর থিঙ্কিং অফ। না, গবেষণা না, ভাবছি কি বলবো আর কি বলবো না, ভাবছি ইতিবাচক বলবো নাকি যেটি ভীষণ রকমের পীড়া দিচ্ছে সেই গল্প। ওই পীড়াটাই শুনি। আচ্ছা, আসলে পীড়াটার গল্পটা কিন্তু গত বছরের বইমেলা থেকে শুরু। আমাকে যখন গত বছরেও বলা হলো যে এবছর বই বের হলো না, তখন আমি বলেছিলাম যে গবেষণা বই তো আসলে এত সহজে বের করা যায় না, গবেষণা করতে হয় তারপরে গবেষণা বই বের হয়। তো গত বছর থেকেই কিন্তু বইমেলার মধ্যে একটা মবের তৈরি হয়। আপনি যদি একটু রিলোকেট করেন দেখবেন যে কে বইমেলায় যাচ্ছে, কে কোন বই বেরোচ্ছে। দেখুন, বই নানা রকম বের হতে পারে। আমি বলছি না যে খুব আপনি বইয়ের শিল্পের মান নির্ধারণ করা কিন্তু সমস্যাজনক। আপনি শিল্পকে পাঠক, আপনি যে বইটা লিখেছেন পাঠক আপনাকে গ্রহণ করছে, তার মানে আপনার পাঠের চাহিদা আছে, তাই তো? তো সেই ক্ষেত্রে গত বছর সেখানে মানসম্মত পাঠকের একটা ব্যাপার চলে আসে। অবশ্যই না, এখানে মানসম্মত আমার কাছে এই যে ভাষাটা, এটা না আমার কাছে খুব সমস্যাজনক মনে হয়। বাবিও একটু। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় আপনি এখানে পাঠককে এক ধরনের বর্গীকরণ করছেন। এ ক্যাটাগরি পাঠক, বি ক্যাটাগরি যদি না পড়েন তাহলে আপনি মানসম্মত। হ্যাঁ, তাহলে আপনি মানসম্মত না, এই ধরনের একটা সংকট থেকে আপনার উত্তর পেয়ে গিয়েছি। আমরা আজকের বক্তব্যের মানে আমাদের আলোচনার প্রায় শেষ দিকে। আপনি এসেছেন আমাদের সঙ্গে, আমাদের আড্ডায় অ্যাটেন্ড করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ স্নিগ্ধা রিজওয়ানা। আমরা অপেক্ষা করছি আবার নতুন কোনো শোয়ে হয়তো আপনার সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের বই ভালোবাসি তোমার অনুষ্ঠানের আজকের পর্ব এখানে ইতি টানছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো অতিথির সঙ্গে অন্য কোনো পর্বে। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।